সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এইচএসসি অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা সুলতানা। আশা করি সবাই ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 1 হিসাব বিজ্ঞানের পরিচিতি। আজকে হচ্ছে এই চ্যাপ্টার থেকে লেকচার 2। এর আগে আমি লেকচার 1-এর ক্লাস দিয়েছি, আশা করি তোমরা সেগুলো দেখে থাকবে এবং বুঝে থাকবে। আর যে পড়াগুলো তোমাদেরকে দিয়েছিলাম সেগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়ে থাকবে, কারণ সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং অবশ্যই তোমাদের জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো, তোমাদের জন্য আজকে আমি যেটি সাজিয়েছি আজকের লেকচারে, তোমরা প্রথমে পড়বে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে জানতে পারবে, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে একটু আলোকপাত করব, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করব এবং হিসাব বিজ্ঞানের শাখাসমূহ, তারপরে হিসাব তথ্য ব্যবহারকারী কারা, এরপরে লেনদেন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? তো আজকের মূল জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো যে আমি কি সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সামনে যেহেতু আমাদেরকে অঙ্ক করতে হবে, তো অঙ্কগুলো ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। আর তাছাড়া তোমাদের তো এমসিকিউ আছেই, তাই না? তো এমসিকিউতে কিন্তু আমাদের এগুলো খুবই কাজে লাগে। তো আমরা যদি আসলে সঠিকভাবে লেনদেন সম্পর্কে না বুঝি, হিসাব বিজ্ঞান সম্পর্কে না বুঝি, আমরা যে হিসাব বিজ্ঞানের অঙ্ক করব কিন্তু হিসাব বিজ্ঞান সম্পর্কেই আমাদের ধারণা নেই, এটা আমরা কেন তৈরি করব সেই সম্পর্কেই ধারণা নেই, এটার উদ্দেশ্য কী সেই সম্পর্কেই আমার ধারণা নেই, বৈশিষ্ট্য কী তাও ধারণা নেই, এটা কিভাবে আসলো, এর উৎপত্তি কী তাও ধারণা নেই, তাহলে বলো তো আমাদের কি অঙ্কগুলো মনে থাকবে? অবশ্যই না। তাহলে আজকের ক্লাসে আমি যা বলছি মনোযোগ সহকারে সেগুলো শোনো এবং পড়তে থাকো। তো প্রথমেই আমি তোমাদেরকে যেটি দেব সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হিসাব বিজ্ঞান বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। কিসের মাপকাঠিতে? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। ঠিক আছে? অর্থ মানে কি? টাকা। ঠিক আছে? মানি। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য আর্থিক ঘটনাসমূহকে প্রথমত লিপিবদ্ধকরণ, পরবর্তীতে উহাদেরকে প্রক্রিয়াজাতের মাধ্যমে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার নিরূপণের জন্য আর্থিক প্রতিবেদন তৈরি ও উহার বিভিন্ন দিক বিচার বিশ্লেষণপূর্বক কারবারের পরিকল্পনা প্রণয়ন ও আগ্রহী বিভিন্ন পক্ষের সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য, আর্থিক তথ্য প্রদানকে হিসাব বিজ্ঞান বলে। অনেক ফাস্ট জিনিস, মানে অনেক বড় একটা জিনিস, তাই না? তো তোমরা হিসাব বিজ্ঞানে আসলে কি, আমি তোমাদেরকে একটু এই সংজ্ঞা থেকে একটু করে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। হিসাব বিজ্ঞান আসলে কি জানো? যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আর্থিক বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য আর্থিক লেনদেন, আর্থিক ঘটনাসমূহ মানে লেনদেনসমূহ, আমরা জানি যে আর্থিক ঘটনাকে লেনদেন বলে, তাই না? তো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য লেনদেনসমূহকে প্রথমে লিপিবদ্ধকরণ করতে হয়, এরপরে শ্রেণীবদ্ধকরণ করতে হয়, এরপরে শ্রেণীবদ্ধকরণ করার পর আর্থিক ফলাফল নির্ণয় করা হয়। এবং আর্থিক ফলাফল কেন নির্ণয় করা হয়? কারণ ওই প্রতিষ্ঠানের অবস্থান জানতে, যে প্রতিষ্ঠানটি লাভজনক পর্যায়ে আছে নাকি ক্ষতির পর্যায়ে আছে, তাই না? এই আর্থিক অবস্থা নির্ণয়ের পর আমরা কি করি? আর্থিক প্রতিবেদন তৈরি করি, যে এটাতে এই সমস্যা, ওইটাতে ওই সমস্যাটা, একটা বিশ্লেষণাত্মকভাবে আর কি প্রতিবেদন তৈরি করা হয় এবং এটা বিশ্লেষণ করা হয়। তো এই সামারাইজ জিনিসগুলো দেখে এর সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহ কি হয়? সুবিধাপ্রাপ্ত হয়। মানে ওরা সিদ্ধান্ত নিতে পারে যে ভবিষ্যতে এই কোম্পানিতে কি করতে হবে, কতটুকু আরও কি বলে ইনকাম বাড়াতে হবে, কিভাবে বাড়াতে হবে, কার মাধ্যমে বাড়াতে হবে, কোন জিনিসের সমস্যা আছে, এগুলো সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে। তাহলে হিসাব বিজ্ঞানের সমস্ত কিছু যত কাজ আছে, মানে এটার ভিতরে যত অঙ্ক দেখবা, যত ধরনের কাজ আছে, সব কিছুই কি হিসাব বিজ্ঞানের আওতায় পড়ে। কিন্তু মূল জিনিসটা কি? মূল জিনিসটা হচ্ছে ওটাই, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলো
লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, আর্থিক অবস্থার নিরূপণ এবং বিশ্লেষণ এবং এর সাথে সংশ্লিষ্ট পক্ষের সহজে সিদ্ধান্ত গ্রহণকে আমরা এক কথায় কী বলতে পারি? হিসাব বিজ্ঞান বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা মানে হিসাব বিজ্ঞান সম্পর্কে অনেক অ্যানালাইসিস করছে, অনেক মানে আরও বিশ্লেষণাত্মকভাবে ওটা চিন্তাধারার এবং প্রায়োগিক চিন্তাধারার মাধ্যমে এরা কী করেছে, এর সুস্পষ্ট সংজ্ঞা দিয়েছে যাতে মানুষ আসলে বুঝতে পারে। আসলে কি জানো, তোমরা যদি হিসাব বিজ্ঞানের সংজ্ঞাগুলো খুব ভালোভাবে না বুঝো তাহলে কিন্তু কেন হিসাব বিজ্ঞান করছি সেটা বুঝতে পারবো না। তো প্রথমত দেখো, এখানে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস, এখন এটা কেন শেখাচ্ছি? এমসিকিউতে আসবে, একটা সংজ্ঞা দিয়ে দিবে, বলবে যে এটা কে বলেছে। এখন তুমি যদি সংজ্ঞাটা মোটামুটি একটু ধারণা মাথায় নিয়ে রাখতে পারো তাহলে কিন্তু তোমার এমসিকিউতে তুমি আনসার করতে পারবে। এবং আরেকটা কি, ওই যে এক ঢিলে দুই পাখি, এবং হিসাব বিজ্ঞান আমরা যেহেতু অঙ্ক করব এই সম্পর্কেও আমরা কি করতে পারবো, ভালোভাবে বুঝতে পারবো। ওকে, তাহলে দেখো, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস কী বলেছে, যেটাকে অ্যাব্রিভিয়েশন করলে কি হয়, AICPA, আর ইলাবোরেশন করলে কি হয়, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস। ক্লিয়ার? তো এরা একটা সংজ্ঞা দিয়েছে, আমি বাংলাটা পড়ছি, ইংলিশটা পড়বো না। সেটা হচ্ছে আর্থিক বৈশিষ্ট্য সম্পন্ন লেনদেন। আর্থিক বৈশিষ্ট্য থাকতে হবে, অনার্থিক বৈশিষ্ট্য থাকলে চলবে না। আর্থিক বৈশিষ্ট্য সম্পন্ন লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের পরিমাণে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ এবং উহার ফলাফল বিশ্লেষণ করার কৌশলকে হিসাব বিজ্ঞান বলে। খুব সুন্দর না? আরেকটা দেখো, আরেকটা কি বলেছে, আমেরিকান অ্যাকাউন্টেন্ট অ্যাসোসিয়েশন, যেটাকে AAA বলা হয়, সেটা কি বলেছে দেখো, ওই সংস্থা বলেছে যে পদ্ধতি আর্থিক তথ্য নির্ণয়, পরিমাপ ও সরবরাহ করে উহার ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তাকে কি বলে, হিসাব বিজ্ঞান বলে। ঠিক আছে? এখন আমি তো প্রথমেই তোমাদেরকে হিসাব বিজ্ঞান কি মোটামুটি বুঝিয়ে দিয়েছি, তাহলে তো বুঝতেই পারছো যে হিসাব বিজ্ঞানটা কি। এখন কিন্তু যে কোনো সংজ্ঞায় দেই তোমাদের কিন্তু সোজাই লাগবে, আমি জানি। ওকে, তারপরে দেখো, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, যেটাকে অ্যাব্রিভিয়েশন করলে কি হয়, FASB, আর FASBকে ইলাবোরেশন করলে কি হয়, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। আচ্ছা, এটা তাদের মত অনুসারে হিসাব বিজ্ঞান হলো কি, হিসাব বিজ্ঞান হলো আর্থিক তথ্যের বিভিন্ন ব্যবহারকারীদের নিকট একটি প্রতিষ্ঠানের অথবা ইউনিটের আর্থিক কার্যাবলীর পরিমাপ এবং প্রতিবেদনের কাজে ব্যবহৃত প্রক্রিয়া। তো সবগুলো সংজ্ঞায় কিন্তু তুমি মনোযোগ সহকারে একটু দেখলে বুঝতে পারবে সেম জিনিস। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হচ্ছে আর্থিক বৈশিষ্ট্য সম্পন্ন লেনদেনসমূহ বা ঘটনাসমূহ লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ এবং উহার ফলাফল নির্ণয়করণ এবং নির্ণয় করে তার কি বিশ্লেষণকে হিসাব বিজ্ঞান বলে। তাহলে কয়টা জিনিস মনে রাখবো বলো তো? 1, আর্থিক লেনদেন, ঠিক আছে, আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ। 2, শ্রেণীবদ্ধকরণ। 3, সংক্ষিপ্তকরণ। 4, ফলাফল নির্ণয়করণ। 5, ফলাফল বিশ্লেষণ। মনে থাকবে এই 5টা জিনিস? ঠিক আছে? ওকে, তারপরে এখন উপরোক্ত বিভিন্ন সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করলে হিসাব বিজ্ঞানকে নিম্নোক্ত ছকে প্রকাশ করা যায়। কিভাবে? দেখো, এখানে দেখো, প্রথমে আছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তথা আগ্রহী বিভিন্ন পক্ষ, সেখান থেকে এই যে প্রতিষ্ঠানের কার্যাবলী, এটা একটা চক্রাকারে আবর্তিত হচ্ছে। এই প্রতিষ্ঠানের কার্যাবলী থেকে প্রথমে আসছে কি, আর্থিক লেনদেনসমূহ চিহ্নিতকরণ, পরিমাপ ও লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্তকরণ, আর্থিক বিবরণী তৈরি অর্থাৎ লাভ লোকসান নির্ণয়, উদ্বৃত্তপত্র তৈরি, ব্যাখ্যা ও বিশ্লেষণ,
এবং এখানে আবার কি বলেছে, আবার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তথা আগ্রহী বিভিন্ন পক্ষ, তারপর সিদ্ধান্ত গ্রহণ, এরপরে আবার কি প্রতিষ্ঠানের কার্যক্রম। তো খেয়াল করে দেখছো এগুলো সব কিন্তু একটা কি চক্রাকারে আবর্তিত হচ্ছে, তাই না? তো তোমরা কিন্তু 5টা জিনিসই মনে রাখবা। আমি আর একবার তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, সেটা কি, প্রতিষ্ঠানের কি, ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক বৈশিষ্ট্য সম্পন্ন লেনদেন বা ঘটনা লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, ফলাফল নির্ণয়, ফলাফল বিশ্লেষণ করার কৌশল। 5টা জিনিস মনে থাকবে, ইনশাল্লাহ থাকবে। এরপরে আসো আমাদের, তাহলে মোটামুটি আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে বুঝতে পেরেছি। এখন তোমাদের জন্য যেটা আছে, আমরা তো হিসাব বিজ্ঞানের সংজ্ঞা কমপ্লিট করে ফেলেছি, তোমাদেরকে সেটি দেখালাম। এরপরে আসো হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ। তো হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশকে মানে এটা মোটামুটিভাবে 4টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উন্নয়ন পর্ব, একটা হচ্ছে প্রাক বিশ্লেষণ পর্ব, বিশ্লেষণ পর্ব এবং আধুনিক পর্ব। এটা তোমাদের বইতে পাবে, আমি আর এটা সম্পর্কে আর বিশ্লেষণ করতে চাচ্ছি না, কিন্তু তোমরা একটু পড়ে নিবে, কারণ তোমাদের এমসিকিউতে লাগবে। এরপরে আসো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। কী উদ্দেশ্যে আমরা হিসাব বিজ্ঞান পড়বো, কেন করব আমরা, ঠিক আছে? যা মৌলিক যে উদ্দেশ্যগুলো হচ্ছে, সেটা হচ্ছে মৌলিক উদ্দেশ্যগুলো একটু বলছি। স্থায়ী হিসাব সংরক্ষণ, তারপরে আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক চিত্র প্রকাশ, পরিকল্পনা প্রণয়ন এবং মূল্যবোধ সৃষ্টি। এটা হচ্ছে মৌলিক উদ্দেশ্য। একটু দেখে নাও, ঠিক আছে? হয়তো তোমাদের এমসিকিউতে আসতে পারে যে স্থায়ী হিসাব সংরক্ষণ এটা কোন উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য না সহায়ক উদ্দেশ্য? তুমি যদি না পারো, তুমি কি পারবে? অবশ্যই না। তারপরে আছে সহায়ক উদ্দেশ্যসমূহ। দেখো, সহায়ক উদ্দেশ্যসমূহের মধ্যে আছে কি কি? দৈনন্দিন দেনা পাওনা, ব্যয় নিয়ন্ত্রণ, কর নির্ধারণে সহায়ক, বিভিন্ন চলতি ও স্থায়ী সম্পদের উপর নিয়ন্ত্রণ, আইনগত চাহিদা পূরণ এবং সঠিক ও তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ। আশা করি বুঝতে পেরেছ। এবং এ সম্পর্কে আরও বিশ্লেষণাত্মকভাবে পড়তে তোমাদের কিন্তু সবারই বই আছে, তো বইগুলো থেকে একটু বিস্তারিতভাবে পড়ে নিতে পারবে। তারপরও যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আমাকে কমেন্ট করতে পারবে যে ম্যাডাম এই সাইডটা বুঝতেছি না, আমি আমার সাধ্যমতো পরবর্তী ক্লাসে সেটা তোমাদেরকে বলে দিব এবং সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে রাখি, আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিয়ে দিবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার স্টুডেন্টরা আমার পড়াগুলো বুঝছে, তাই না? আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, ঠিক আছে? এরপরে আসো আমরা কি পড়ব। এরপরে আছে হিসাব বিজ্ঞানের শাখাসমূহ। কোন কোন শাখায় আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে, মানে কি ধরনের হিসাব বিজ্ঞান আমরা দেখতে পারি? যেমন মনে করো আর্থিক হিসাব বিজ্ঞান, তারপরে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, নিরীক্ষা হিসাব বিজ্ঞান, নিরীক্ষাশাস্ত্র, কর হিসাব বিজ্ঞান, হিসাব পদ্ধতি নির্মাণ, বাজেট নির্ণয় নিয়ন্ত্রণী হিসাব বিজ্ঞান, সামাজিক হিসাব বিজ্ঞান, সরকারি হিসাব রক্ষণ। এগুলো সবই কিন্তু হিসাব বিজ্ঞানের শাখা প্রশাখা বিভিন্ন জায়গায়, ঠিক আছে? সবগুলোকে সেগমেন্ট মানে খণ্ড 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 করে কি করেছে, আলাদা আলাদা পার্ট করেছে। যেমন যেটা আর্থিক হিসাব বিজ্ঞানের আওতায় পড়ে সেটা আর্থিক হিসাব বিজ্ঞানে, যেটা উৎপাদন ব্যয়ের আওতায় পড়ে সেটা উৎপাদন ব্যয়, যেটা ব্যবস্থাপনার আওতায় পড়ে সেটা সিমিলারলি সেম টু দেয়ার, ঠিক আছে? ওকে, তারপরে আসো হিসাব তথ্য ব্যবহারকারী কারা। এই হিসাবের তথ্য কারা ব্যবহার করে? হিসাব বিজ্ঞান তো মানে হিসাব বিজ্ঞান কাকে বলে সেটা তো তোমরা পড়লে এবং সেখানে দেখেছো যে হিসাব তথ্য ব্যবহারকারী পক্ষের কথা সেখানে উল্লেখ আছে। তো এরা কারা? প্রথমে আছে দেখো আভ্যন্তরীণ ব্যবহারকারী যারা, তারা হচ্ছে এক হচ্ছে মালিক, 2 ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, 3 হচ্ছে কি আভ্যন্তরীণ নিরীক্ষক। এটা হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে যাদেরটা তৈরি করা হচ্ছে যেই প্রতিষ্ঠানের বা যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞানের আর্থিক ফলাফল লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ এবং আর্থিক ফলাফল নির্ণয় করা হচ্ছে, সেটাকে বলে আভ্যন্তরীণ ব্যবহারকারী। সেই কোম্পানির ভিতরে যারা মালিক আছে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আছে এবং আভ্যন্তরীণ নিরীক্ষক আছে, তারা হিসাব বিজ্ঞান কী করে, হিসাব তথ্য ব্যবহার করে থাকে,
এরপরে আসো বাহ্যিক ব্যবহারকারী। বাহ্যিক ব্যবহারকারীর ভিতরে আমরা বলতে পারি পাওনাদার, বিনিয়োগকারী, সরকার, কর্মচারী, ভোক্তা, গবেষক, জনসাধারণ, কর কর্তৃপক্ষ, বণিক সমিতি, আর্থিক পরিকল্পনাকারী। ঠিক আছে, এই আভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী ভালোভাবে দেখে নাও। ঠিক আছে, এটা কিন্তু পরবর্তীতে অঙ্ক করার জন্য আমার লাগবে। ক্লিয়ার? ওকে, তারপরে আসো লেনদেন। এতক্ষণ বললাম যে আর্থিক যে লেনদেনসমূহ সেটা লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ। তো লেনদেনটা কি? লেনদেন কি? এটা দেনা পাওনা, আদান প্রদান। ঠিক আছে, এখন যে কোনো কিছুই কি আমি আদান প্রদান করলে সেটা লেনদেন হয়ে যাবে? যেমন মনে করো তুমি আমাকে একটা বই দিলে, আমি তোমাকে কি করলাম, তার একটা বই উপহার দিলে। হ্যাঁ, আর আমি তোমাকে মনে করো একটা উপহার দিলাম, একটা আরেকটা বই উপহার দিলাম। তাহলে কি এটা কি লেনদেন হবে? এটা তো লেনদেন, দেনা পাওনা হয়ে গেল না। উপহারের ক্ষেত্রে কখনো কি হয় না? লেনদেন হয় না। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের কিভাবে লেনদেন হবে, কখন লেনদেন হবে, সেই জিনিসটা জানতে হলে আমাকে হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন কি সেটা সম্পর্কে খুব মনোযোগভাবে শুনতে হবে। যে কোনো আর্থিক ঘটনায় কিন্তু লেনদেন না, যে কোনো আর্থিক ঘটনায় লেনদেন হতে পারে না। তো দেখো সেটা কি হতে পারে। দেখো লেনদেনের সংজ্ঞা, ইংরেজি ট্রানজ্যাকশন শব্দটির বাংলা রূপ হলো লেনদেন। লেন অর্থ নেয়া এবং দেন অর্থ দেয়া, অর্থাৎ বা সুতরাং লেনদেনের আবিধানিক অর্থ হলো নগদ, অর্থ হলো গ্রহণ বা দান অথবা আদান বা প্রদান। কিন্তু হিসাব বিজ্ঞানে লেনদেন শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়, যেটা আমি বলছিলাম। এখানে লেনদেন বলতে অর্থ বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনাকে বোঝায়, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। তাহলে হিসাব বিজ্ঞানে লেনদেন হতে হলে কি হতে হবে? অর্থ বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কি হতে হবে? পরিবর্তন হতে হবে। আচ্ছা, লেনদেনে তাহলে কয়টি পক্ষ? দুটি পক্ষ আছে। এদের এক পক্ষ প্রদান করে, অন্য পক্ষ গ্রহণ করে। প্রদানকারী পক্ষ দাতা বা ক্রেডিটর এবং গ্রহণকারী পক্ষ হলো গ্রহীতা বা ডেটর। ঠিক আছে, নিম্নে বিভিন্ন হিসাব বিজ্ঞানীদের লেনদেন সম্পর্কিত সংজ্ঞা প্রদান করা হলো। হিসাব বিজ্ঞানীদের লেনদেন সম্পর্কিত যে সংজ্ঞা, এটা তো অবশ্যই জানতে হবে, নাহলে কীভাবে আমরা আরও বিশ্লেষণাত্মকভাবে বুঝবো বলো? একটু মনোযোগ দাও। এখানে দেখো, এখানে বলেছে যে যেটা পায়েল অ্যান্ড লারসন এর মতে কারবারি লেনদেন হচ্ছে পণ্য সেবা টাকা অথবা টাকা আদায়ের ক্ষমতার বিনিময়। পণ্য সেবা টাকা অথবা টাকা আদায়ের ক্ষমতার বিনিময়। এবং এখানে নোবেল অ্যান্ড এটা হচ্ছে নিসঙ্গার বলেছেন কি, এদের মতে হচ্ছে যে ঘটনার দ্বারা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি অথবা দায় এবং স্বত্বাধিকারের ওপর কোনোরূপ পরিবর্তন সাধিত হয় তাকে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন বলে। অর্থাৎ যে ঘটনার দ্বারা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি অথবা দায় এবং স্বত্বাধিকারের উপর কি কোনোরূপ পরিবর্তন সাধন হয়, তাহলে কিসে কিসে? সম্পত্তি, দায়, স্বত্বাধিকারের উপরে কি হবে? পরিবর্তন হবে। তাহলে সেই প্রতিষ্ঠানের আর্থিক সেই প্রতিষ্ঠানের ওই ঘটনাগুলোকে কি বলা হয়? আর্থিক লেনদেন বলা হয়। আশা করি এটা বুঝতে পেরেছ লেনদেনটা কি। এখন লেনদেনের আসলে বৈশিষ্ট্যটা তোমাদের আগে দেখানো উচিত, সেটা আমি একটু আগে দেখাচ্ছি। তো বৈশিষ্ট্য সম্পর্কে একটু তোমাদেরকে আলোকপাত করি। এখানে আমি মৌখিকভাবে বলছি যে কোনো ঘটনা যদি লেনদেন হতে হয় তাদেরকে কিন্তু কতগুলো বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। যেমন প্রথমেই দেখতে পাচ্ছ কি,
অর্থের অঙ্কে কি পরিমাপযোগ্য। তো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, তারপরে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, দ্বৈত সত্তা অর্থাৎ এক পক্ষ ডেবিট আর এক পক্ষ কী থাকতে হবে, ক্রেডিট হতে হবে। তারপরে দৃশ্যমান ও অদৃশ্যমান লেনদেন হতে পারে, কিন্তু যেমন মনে করো সুনাম, হ্যাঁ, তারপর সম্পত্তির অবচয়, এ ধরনের এগুলো কিন্তু অদৃশ্যমান, কিন্তু তারপরে এগুলো কিন্তু কি লেনদেন, কারণ এগুলো অদৃশ্যমান হলেও তাদের কিন্তু কোম্পানির আর্থিকভাবে পরিবর্তন সাধিত হয় ইন্টারনালি। তারপরে হচ্ছে মানে মূল যে জিনিসগুলো সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি। কি বললাম আর একবার বলি তোমাদেরকে, শোনো। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে যদি কোনো ঘটনা লেনদেন হতে হয়, তাদের বৈশিষ্ট্যের মধ্যে প্রধানতম কি আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। 2, দ্বৈত সত্তা, মানে এক পক্ষ সুবিধা গ্রহণ করবে আর এক পক্ষ সুবিধা প্রদান করবে, ঠিক আছে, মানে ডেবিট ক্রেডিট থাকতে হবে। এবং 3 নম্বর হচ্ছে কি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। 4 নম্বর দৃশ্যমান অদৃশ্যমান দুই ধরনেরই হতে পারে। এবং 5 নম্বর যে ইম্পর্টেন্ট যেই বৈশিষ্ট্যটা হচ্ছে সেটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, ঠিক আছে। তো যাই হোক, তো বৈশিষ্ট্যগুলো বলে দিলাম, লেনদেন কি সেটাও বলে দিলাম। তাহলে আজকে আমরা লেনদেন সম্পর্কে কি জানলাম, যে কোনো ঘটনা যদি লেনদেন হতে হয় তাহলে তাকে এই 5টি প্রধান বৈশিষ্ট্যের আর কি অন্তর্ভুক্ত হতে হবে। 5টি বৈশিষ্ট্য যেইগুলো বললাম সেগুলো থাকতে হবে। তাহলে প্রত্যেকটি ঘটনা লেনদেন, কিন্তু প্রত্যেকটি লেনদেন ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়। বুঝতে পেরেছ? আমি আরেকবার বলছি, প্রতিটি লেনদেনেই কিন্তু কি এক একটা ঘটনা, এক একটা ঘটনা। ঘটনা না ঘটলে কি লেনদেন হবে? হবে না। তাহলে প্রতিটি লেনদেনেই একটি ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন না। যেমন তুমি ভিক্ষুককে ভিক্ষা প্রদান করছো, এটা কি লেনদেন? কিন্তু তোমার টাকা চলে গেলেও কিন্তু লেনদেনের সবগুলো বৈশিষ্ট্য এখানে নাই। আশা করি মোটামুটি বুঝতে পেরেছ। তারপর আরও বিশ্লেষণাত্মকভাবে বুঝতে চাইলে তোমরা একটু বইয়ের সাহায্য নিতে পারো। তারপরে দেখো, এখানে লেনদেনের যে শ্রেণীবিভাগগুলো আছে, প্রকৃতি, বৈশিষ্ট্য ও কর্মক্ষেত্রের সীমাবদ্ধতা অনুযায়ী লেনদেন সমূহকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। নিম্নে চিত্রের সাহায্যে লেনদেনের শ্রেণীবিভাগ করা হলো। একটু দেখে নাও লেনদেনের শ্রেণীবিভাগটা দরকার আছে আমাদের। লেনদেন সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান ভিত্তিক, নগদ ভিত্তিক, দৃশ্যমান ভিত্তিক, উদ্দেশ্য ভিত্তিক এবং উপযোগিতা ভিত্তিক। তো প্রতিষ্ঠান ভিত্তিক হচ্ছে একটা বহি লেনদেন আর একটা আন্তঃলেনদেন। নগদ ভিত্তিক হচ্ছে নগদ লেনদেন, অনগদ লেনদেন যেমন ধারে, অনগদ মানে সরাসরি নগদে হচ্ছে না কিন্তু পরবর্তীতে নগদ টাকা আসবে, তো সেটা ধারে লেনদেন, পুস্তক লেনদেন এবং অন্যান্য লেনদেন। এই জিনিসটা আমি কেন দেখালাম জানো? এই যে চার্টটা, শ্রেণীবিভাগের যে চার্টটা, এটা আমি কেন দেখালাম? যাতে এক নজরে তোমরা বুঝতে পারো যে কি কি ধরনের লেনদেন হতে পারে। তোমাদেরকে হয়তো কথার অনেক ফাঁক থাকতে পারে। তোমাদেরকে আমি বলছি যে প্রত্যেকটি লেনদেন ঘটনা, তাই না? প্রত্যেকটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়। এখন তোমরা হয়তো তোমাদের অনেকেরই মনে থাকতে পারে, তাহলে অদৃশ্য কিভাবে লেনদেন হয়, তাই না? যেটা দেখা যায় না। ওই যে বললাম সুনাম, তাই না? সুনামের কথা যেটা বললাম, সুনাম কি দেখা যায়? কিন্তু এটার কি ইন্টারনাল একটা কি আছে, হ্যাঁ, এটার একটা ভিতরে একটা সুনামের একটা মূল্য আছে সুনির্দিষ্ট, এটার একটা মূল্যায়ন করতে হয়, এটা টাকার পরিবর্তন হয় প্রতিষ্ঠানে, ঠিক আছে, কিন্তু সুনাম তো দেখতে পাওয়া যায় না, ঠিক আছে। তো সেজন্যই আমি এই তোমাদের লেনদেনের এই শ্রেণী বিভাগটা দেখিয়ে দিলাম, তোমরা একটু মনোযোগভাবে দেখে নাও। আরেকবার পড়ছি, প্রতিষ্ঠান ভিত্তিকের মধ্যে বহি লেনদেন, যেটা প্রতিষ্ঠানের বাহিরে হয় সেটা বহি লেনদেন, আর যেটা ভিতরে হয় সেটা আন্তঃলেনদেন। নগদ ভিত্তিক যেটা নগদ লেনদেন হয় সেটা তো হবেই, এবং অনগদও হতে পারে, কিন্তু অনগদের ভিতরে কি কি আছে? অনগদ বলতে কি টাকা পয়সা ছাড়া? না, সেটা হচ্ছে যে ধারে ললেনদেন, পুস্তক লেনদেন, অন্যান্য লেনদেন। তারপর দৃশ্যমান লেনদেনের ভিতরে আছে দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন। উদ্দেশ্যভিত্তিক লেনদেনের ভিতরে আছে কারবারি লেনদেন, অকারবারি লেনদেন, ব্যক্তিগত লেনদেন। এবং উপযোগিতা ভিত্তিক লেনদেন আছে মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন এবং বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। প্রত্যেকটা কিন্তু লেনদেনের আওতা। তো এটা খুব ভালোভাবে দেখে নাও। তোমাদেরকে
একটা জিনিস আমি ভালোভাবে বলতে চাই, আমার এই আজকের লেকচারের ক্লাসটা বারবার রিপিট করে দেখবে। একবার দেখলে কিন্তু সুস্পষ্টভাবে বুঝতে পারবে না, কারণ আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যেহেতু আমাকে সামনে আগাতে হবে, এজন্য আজকের ক্লাসে আমাকে অনেক কিছু বুঝাতে হয়েছে। ঠিক আছে, 2-3 বার টেনে টেনে আমার আজকের এই ভিডিওটা দেখবে, মনোযোগ দিয়ে দেখবে, এবং যা যা পড়িয়েছি সেটা কিন্তু খাতায় লিখবে, কারণ শুধু কানে শুনলেই হবে না। একবার লিখা 4 বার পড়ার সমান। ফাঁকি কিন্তু মোটেও দিবে না। প্রথম ক্লাসগুলো যদি তোমরা ফাঁকি দাও, পরবর্তী ক্লাস তোমাদের কাছে পাহাড় সম কঠিন মনে হবে, তাই না? বুঝতে পেরেছ? আচ্ছা, আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন যেটা আছে সেটা হচ্ছে লেনদেন সম্পর্কিত দলিলপত্র ও ছক। আমি সংক্ষিপ্তভাবে দলিলের চার্টটা উপস্থাপন করছি, উপরেরটা তোমরা মোটামুটি বুঝে নিতে পারবে। লেনদেনের দলিলসমূহ, প্রাথমিক দলিল কি কি আছে: চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ভ্যাট চালান। চূড়ান্ত দলিল ভাউচার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, জার্নাল ভাউচার। কেন দিলাম এগুলো? তোমাদের প্রায় দেখবা, প্রায় বোর্ড কোশ্চেনে খেয়াল করে দেখো, তোমাদের কিন্তু করণীয় কতে কিন্তু তোমাদের প্রায় আসে যে অমুক লেনদেনের একটা চালান প্রস্তুত করো, একটা ক্যাশ মেমো প্রস্তুত করো, একটা ডেবিট নোট প্রস্তুত করো, একটা ক্রেডিট নোট প্রস্তুত করো। কিভাবে প্রস্তুত করতে হয় দেখাও, এটা কি সেটা দেখাও। ঠিক আছে? আমি যদি এগুলা না জানি যে এগুলো কিন্তু আসলে কি লেনদেনের দলিল সমূহ, আজকে অনেক কিছু শিখলে, তাই না? মনে রাখার অবশ্যই চেষ্টা করবে। যদি মনে রাখার চেষ্টা না করো তাহলে কিন্তু ভবিষ্যতে অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পারবে না। প্রত্যেক পদে পদে মনে হবে যে আসলে চালানটা কি, ক্যাশ মেমোটা কি, এটা কোথা থেকে আসছে, এটা কার অংশ। কিন্তু আমি কিন্তু তোমাদের আজকের লেকচারেই কিন্তু সব কিছু উপস্থাপন করে দিয়েছি। আবারও বলছি, আজকের লেকচারটা কয়েকবার টেনে টেনে দেখবে খুব মনোযোগ সহকারে, এবং খাতায় অবশ্যই লিখবে। ক্লিয়ার? তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আমি আজকের লেকচারের প্রত্যেকটা জিনিসের স্থিরচিত্র দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তোমরা একটু দেখে নাও। প্রথমে আসছে হিসাব বিজ্ঞানের ধারণা, দেখে নাও। হিসাব বিজ্ঞান সম্পর্কে আমি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি, দেখে নাও। আচ্ছা, এই ফাঁকে আরেকটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে কি জানো, সরাসরি ক্লাসের তো কোনো বিকল্প নেই। আমরা যদি কলেজে ক্লাস নিতে পারতাম ওভাবে তাহলে কিন্তু খুব সুবিধা হতো, তাই না? কিন্তু সব কিছুরই কিন্তু মানে উপকারও আছে আবার অপকারও আছে। আবার এই যে আমরা ক্লাসের ভিডিও দিচ্ছি তোমাদেরকে, এটা তো সুবিধা কি, যে জিনিসটা বুঝতে পারতেছো না বারবার কিন্তু টেনে টেনে দেখতে পারতেছো। কিন্তু সরাসরি ক্লাসে কি এটা সম্ভব না? তো যাই হোক, ক্লাসে ভিডিওগুলো যেখানে যেটা বুঝবা না ভালোভাবে দেখবে। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হবে আবার। আরেকবার বলছি, আমার চ্যানেলটি অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করবে। নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।